ধৈর্য রাখতে হবে, আর হচ্ছে লেগে থাকতে হবে। একটা ধরুন WBCS IAS অফিসার একটা আয়নার মতো, তো সেই আয়নাটা মানে অনেক মানুষ তার সেই নির্দেশটাকে পালন করেন। একটা সময় সবকটা ছেড়ে আমি একটা নিঃসঙ্গ জীবন যাপন করেছি একটা সময়, কারণ একা প্রিপারেশন করছি, ভুল ঠিক জানি না, অনেকটা এগিয়ে যাওয়ার পর দেখলাম একটা ভুল হয়েছে। এর একটাই মানে সত্য হচ্ছে এই যে হার্ডওয়ার্ক ফার্স্ট, সেকেন্ড হার্ডওয়ার্ক, থার্ড হার্ডওয়ার্ক। নমস্কার, আমি সন্দীপ। আজকে ভয়েস থেকে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি স্যার বলদেব মন্ডল মহাশয়। তো নমস্কার স্যার, আজকে আপনার এত সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকে যে বিশেষ আলোচনাটা থাকবে যুব সমাজ নিয়ে আলোচনা স্যার। যে যুব সমাজে আজকে যে আমলাতন্ত্র, WBCS, IAS, IPS এই সমস্ত যে বিশেষ বিশেষ পদে আর কি যারা নিজেদের ভবিষ্যৎ দেখতে চাইছে আর কি, তাদেরকে যে জীবনে কি কি উন্নতি এবং কি কি পরিবর্তন করতে হবে এবং কিভাবে তারা ওই দিকে এগোতে পারে, এবং আপনি একজন সফল WBCS অফিসার হিসাবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন, সেই হিসাবে আমাদের প্রথম প্রশ্ন এটা, এবং পরবর্তীতে আরো অনেক প্রশ্ন থাকছে, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আমাদের এই অনুষ্ঠানে রাখার জন্য। যে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে, যে যুব সমাজের কাছে একটা আগাগোড়াই যদি বলতে হয়, আমরাও যখন প্রিপারেশন যে একটা স্বপ্ন ছিল যে একটা কোনো সিভিল সার্ভেন্ট মানে একটা স্বপ্ন শুধু নয়, গায়ে কাঁটা দেওয়ার একটা বিষয়। কারণ পশ্চিমবঙ্গে যদি WBCS এর কথা বলি, পশ্চিমবঙ্গের সেরা চাকরির মধ্যে অন্যতম। যেগুলো সেরা যে চেয়ারগুলো থাকে সেগুলো ছাড়পত্র পাওয়া যায়। UPSC, IAS, IPS, IFS, IRS এই চাকরিগুলোতে যে UPSC থ্রুতে যেটা দেওয়া অল ইন্ডিয়া সার্ভিসে, সেখানে ক্ষেত্রে এই চাকরি আমরা যখন করেছিলাম কত অনেক আগে, 2 দশক আগে, অনেক আগে, সেই সময় যে চাকরি প্যাটার্ন ধরন যা ছিল পাবলিক সার্ভিস কমিশন, সেই ধরন থেকে আমি WBCS এর রেসপেক্টিভ বলছি, সেই ধরন অনেকটাই বদলেছে। সেরকম ভাবে দেখলে পরে তো পড়াশোনা প্যাটার্ন বদলে গেছে। আমরা যেভাবে পড়াশোনা করেছি সেই পড়াশোনা আমরা তো, আমি আমার ব্যক্তিগত বিষয় করছি, আমরা নিজেরাই যে পড়াশোনা করেছি, তখন তো আর এরকম কোনো ইনস্টিটিউট ছিল না যে ইনস্টিটিউট থেকে আমরা ট্রেনিং নিতে পারি। এখন ব্যাঙের ছাতার মতো ইনস্টিটিউট দরকার আছে মানুষের গাইডেন্স, কিন্তু আমরা ইনস্টিটিউটে এক হচ্ছে আর্থিক অবস্থা খারাপের জন্য, দ্বিতীয় হচ্ছে এই ইনস্টিটিউটে গিয়ে পড়বার মতো মানসিকতা তখন তৈরিই হয়। তার ফলে কি নিজেরাই নিজেদের মধ্যে প্রিপারেশন নিয়েছি। এবং বলা বাহুল্য, এই যে সিলেবাস চেঞ্জের ব্যাপারটা, এটা কিন্তু সবসময় করতে থাকে। যেমন আমি আমার কথা বলছি, আমি যখন প্রিপারেশন শুরু করলাম তখন এক সিলেবাস ছিল, প্রিলিমস ছিলই না। প্রিলিমস চালু হলো 2000 সাল। 2000 সালে 99-এ প্রথম যখন দিলাম তখন প্রিলিমস ছিল। 2000 সালে যখন দিলাম প্রিলিমস চালু। 2001-এ যখন আমি কোয়ালিফাই করলাম তখন কিন্তু সেই পুরো সিলেবাসটা চেঞ্জ হয়ে গেল। তাহলে নতুন প্রিলিমস দিলাম, পুরো সিলেবাসটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তো এটা 3টে ধাপে তো মূলত হয়, প্রিলিমস, মেইনস এবং একটা পার্সোনালিটি টেস্ট। 3টেই একটা বেশ বড় সড়ো ব্যাপার। তা এই প্রিপারেশনে এই চেঞ্জেসটা কিন্তু সবসময় হতে থাকে। তাই যারা এই প্রিপারেশন নেবেন, তার প্রথম টেনাসে কি হচ্ছে, আমি একটা কিছু বড় হতে চাই, বড় স্বপ্ন, একটা বড় চেয়ার পেতে চাইছি, এবং বিশাল একটা জনগণের সামনে নিজের একটা অন্য আইডেন্টিটি তৈরি করতে চাইছি। তার ফলে তো তার প্রিপারেশন শক্ত থাকবে, তার সঙ্গে লড়াইটাও অনেক কঠিন হবে, এটা বাস্তব। আর সেই লড়াইতে যারা আমাদের মতো যারা সফলতা পেয়েছেন, যারা আমাদের আর একটু বেশি গর্ব হওয়ার মতো, যেটা আমরা কোনো প্রিপারেশনটা নিজেদের মতো করেছি, আমি নিজের মতো করে পড়াশোনা করেছি। আমি জানতাম না কোনো গাইডেন্স নয়, মানে অ্যাকচুয়ালি গাইডেন্স নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই কর্মক্ষেত্র নামে যে একটা পত্রিকা বেরোয়, এখনো বেরোয়, সেই পত্রিকাটার মধ্যে যে ইন্টারভিউগুলো বেরোতো, সেই ইন্টারভিউগুলো আমাদের সফল ছিল। আর আরেকটি হচ্ছে প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত বলে ম্যাগাজিনে, অনেক ম্যাগাজিন করে সেই সময় কিছু ইন্টারভিউ বেরোতেন, কিছু টিপস বেরোতেন। আমাদের কাছে ওই টিপসটাই ছিল সম্বল। এখনো খুঁজলে পরে আমার ওই বাক্সটার মধ্যে থেকে ওইগুলো সবই বেরোবে, সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, সবই কাগজপত্র আমি আমার সম্বল হিসেবে রেখে দিয়েছি। এটা একটা জীবনে অনেক বড় প্রাপ্তি, যে সেইখান থেকে আমরা কিন্তু নিজেরাই মতো প্রিপারেশন নিচ্ছি। আমি জানি না তো এই বছর আমি আরো পাবো কিনা, আমি জানি না কবছরের প্রিপারেশন নেবো, কবছরের জন্য আমার তৈরি হতে হবে ইত্যাদি। সুতরাং এখানে আমাদের সাকসেস স্টোরিটা একটা অন্যরকম। যারা বিভিন্ন দামি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন, তারা করছেন, তারাও অবশ্যই মেরিটোরিয়াস। আমরা তো ওরকম একটা মেরিট নিয়ে জন্মগ্রহণ করি, সত্যিকারই একটা খুব সাধারণ ঘরের ছেলে। আমরা মেরিটটা একটা মিডিওকার মেরিটকে ঘষা মাজা করে আমরা এক জায়গা সেট করেছি। এইখানে আমরা নিজেদের অনেকটাই বেশি আমরা নিজেদের প্রাউড ফিল করি।
মানে অনেক ক্ষেত্রে যেটা আসে যে এখানে যে এত কঠিন এই কঠিন পরীক্ষাটা যখন কেউ ভাবনা চিন্তা করছে আর কি, যে এত কঠিন পরীক্ষা আমরা পারবো কি পারবো না, বা কত বছরে আমরা সেটা শেষ করতে পারবো, সেই জায়গায় দাঁড়িয়ে যে এই মনোবল যে ভেঙে যায় অনেক সময় মানুষ, যে একটার পর একটা পরীক্ষা দিচ্ছে কিন্তু এবার হলো না, আরেকবার হলো না, এবার বয়সের একটা বিষয় থেকে যায় যে এটা শেষ বয়স হয়। সেই জায়গায় আপনার মনে হয় যে এর সাথে সাথে কি মানে তার কি কোনো কিছু একটা সাইডে রেখে এগোনো উচিত, যে এখন কেউ এখানে পাশ করেছে একটা জায়গায় পাবে, এখানে তো অনেক কটা ধাপও থাকে, গ্রেড এ গ্রেড এরকম, কিভাবে কোনো গ্রেডিং এর হতেই পারে, সেটা তো সবসময় যে তার গ্রেডের উপর নির্ভর করছে হয়তো সেই জায়গায় তো অসুবিধা থাকতেই পারে। সেখানে কি তাহলে কি আপনি দেন যে কি করা উচিত সেই জায়গাটা? যদি আমারটা দিয়ে বললে একটু বোঝাতে সুবিধা হবে। যেমন আমি গ্র্যাজুয়েশনে করার আগেই আমি পাবলিক সার্ভিস কমিশন কোয়ালিফাই করছিলাম, অর্থাৎ একেবারেই এইচএস দেওয়ার পর আমি পরীক্ষা দিই এবং সেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি জয়েন করি। তার ফলে কি হচ্ছে, আমি ওই 20-21 বছরের বয়সে আমি যখন চাকরিতে জয়েন করে যাই, তখন আমার কাছে যে অর্থনৈতিক সমস্যাটা ছিল আপাতত অবস্থায় মিলে গেছে। এবং শুধু তাই নয়, আমি যদি WBCS এ বিফলও হই, তাতেও কিন্তু এই চাকরিটা আমার ভালোই চাকরি ছিল। আমি নিজেই কিন্তু আমি একটা গ্রুপে কোয়ালিফাই মানে গ্রুপেতে উন্নতি করতে পারবো। এবারে যেটা হয়, আমাদের মতো সাধারণ মিডিয়াকার ছেলেদের কথা, আমি একটা এক্সট্রাঅর্ডিনারির কথা বলছি ইন্টারভিউতে, আমি নিজে এক্সট্রাঅর্ডিনারি নয়, আমি এক্সট্রাঅর্ডিনারির কথা বলতে যাবো না, আমি খুব মিডিয়াকার। এবং আরো আমরা নিচের যারা ছেলেদের আমি কথা উদ্দেশ্যে আমি এই মেসেজটা দেবো যে সত্যি কি আমাদের একটা আর্থসামাজিক পরিস্থিতি আমাদের একটা বিশাল একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমাদের একটা বেস থাকে, অর্থাৎ আমরা একটা কোনো কিছু করছি যেটা আমি আঁকড়ে ধরে পারবো, আমাদের পাটা পিছিয়ে যাওয়ার চান্স কম, সেখান থেকে কিন্তু আমরা মনোবল অনেক বেশি বৃদ্ধি পাই। অর্থাৎ পিছু টান না থাকলে বাস্তবিকভাবে কিন্তু কোন প্রিপারেশনকে অনেক সফলতা এনে দেয়। এটা তো অবশ্যই ঠিক যে এটা একটা কঠিন পরীক্ষা। আমরা দেখুন, যদি পাঁচিলের কথা ভাবি, কোনো ঘর তৈরি করতে গেলে পাঁচিল তৈরি করতে হবে ইট, বালি, সিমেন্ট দিয়ে। যদি আমি ধরে নিই যে ইট দিয়ে শুধুমাত্র পাঁচিল করবো, সেটাও কিন্তু ইট মাটি দিয়ে করা যায়, তার লঞ্জিভিটি কম হবে। আবার ইট, বালি, সিমেন্ট দিয়ে লঞ্জিভিটি বেশি হবে। যদি ইটটাকে যদি আমি বলি মেরিট, ইটটাকে ধরি যদি মেরিট, আর বালিটাকে ধরি যদি সময়, তাহলে মেন সিমেন্ট আর জল, যেটাকে টাইমের সঙ্গে ম্যানেজমেন্ট, পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স। পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স হলো এই ধৈর্য রাখতে হবে, আর হচ্ছে লেগে থাকতে হবে। যে এই স্বামীজির কথাতেই ছিল যে পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু সব থেকে বিফল হয়ে যাবো। তাই এই ইটটা গাঁথতে গেলে, তার কঠিনতা আনতে গেলে, তার টাইমের সঙ্গে তার জল আর সিমেন্টের মেলবন্ধন দরকার, বালির সঙ্গে একটা কংক্রিট তৈরি করবে। তাই শুধু মেরিট থাকলেই হবে না, সময় দিলেই হবে না, তাদের মধ্যে কিন্তু আমার পেশেন্স, ধৈর্য রাখতে হবে, টেরাসিটি রাখতে হবে। তবেই একটা শক্ত পাঁচিল তৈরি করা যাবে, শক্ত ভিত তৈরি করা যাবে, যার উপরে কিন্তু সামাজিক ভিত্তি তৈরি করা যায়। আসলে তো নিজের পার্সোনালিটির নির্ভর করে। নিজের পার্সোনালিটি যদি আমি গ্রো করতে না পারি, তাহলে সমাজকে কিভাবে দেখবো? আমরা একটা আয়নার মতো কাজ করি। একটা ধরুন WBCS IAS অফিসার একটা আয়নার মতো কাজ করে। তা সেই আয়নাটা মানে অনেক মানুষ তার সেই নির্দেশটাকে পালন করে, বা সেই যে সরকারি নির্দেশনামা, যে গুড গভর্নেন্স চালানোর জন্য একটা চালিকা শক্তি, যার ফলে তাদের একটা অনেক বেশি পার্সোনালিটি মানে ভাস থাকতে হয়। তার ফলে আমার মনে হয় যে এই পাঁচিলটা, ভিতটা শক্ত তৈরি করতে গেলে পেশেন্স, পার্সিভারেন্স রাখতেই হবে, ধৈর্য রাখতে হবে এবং লেগে রাখতে হবে। লাগেরাও উন্নয়নের মধ্যে থাকতে হবে, মানে ছেড়ে দেওয়া কিন্তু যাবে না। তাই এখানে কিন্তু একবার হচ্ছে বিফল হচ্ছে, আর এই একটাই সত্য হচ্ছে এই যে হার্ডওয়ার্ক প্লাস সেকেন্ড হার্ডওয়ার্ক, থার্ড হার্ডওয়ার্ক। There is no any way যে other than the any other way. বুঝছেন বলছেন যে সাকসেস হওয়ার স্যার একটা সহজ বলুন যে কিভাবে WBCS অফিসার হওয়া যায়, গেট হচ্ছে কথা প্রায় আছে। আর আমি যে সহজ উপায় একটা আছে, কি স্যার? বলছি হার্ডওয়ার্ক। ও স্যার আরেকটা উপায় আছে, কি? হার্ডওয়ার্ক। আরেকটা উপায় স্যার, হার্ড কিছু থাকলে বলুন না, আমি বললাম হার্ডওয়ার্ক। দিস ইজ আ ভেরি কমন যে হার্ডওয়ার্ক ছাড়া এটা ইজ পসিবল। আমাকে এই করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি ঘুড়ি উড়াতে পছন্দ করতাম, সাইকেলের বাচ্চাদের মতো। আমি দোল খেলতে পছন্দ করতাম, রং মেখে কান্না ভালো লাগে। আমি কালী পুজোর সময় যে দেওয়ালিতে বাজি পড়াতে, এই সব কটা ছাড়া, কত টিভি দেখা, সব কটা ছেড়ে দিয়েছিলাম।
একটা সময় সবকটা ছেড়ে আমি একটা নিঃসঙ্গ জীবন যাপন করেছি একটা সময়, কারণ একা প্রিপারেশন করছি, ভুল ঠিক জানি না, অনেকটা এগিয়ে যাওয়ার পর দেখলাম ওটা ভুল হয়েছে, মানে ওটা দিয়ে কিছু করা যাচ্ছে না। তো আমাদের সময় কিন্তু আমি কিন্তু টাইম কিন্তু আমার লেগে 3 ইয়ার্স, আমি চাকরি করতে করতে 3 ইয়ার্স পড়াশোনা করেছি। আমি লেটেস্ট বিল্ডিংসে পোস্টিং ছিল ফিনান্সে, 3 ইয়ার্স আমি পড়াশোনা করে কিন্তু আমি নিজে নিজেই প্রিপারেশন নিয়ে, যে আমার সাবজেক্টের বাইরে গিয়েও প্রিপারেশন নিয়ে করেছি। এই সাকসেসটা আমি বলবো যে ঈশ্বরের উপর বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, আমার বিশ্বাস, বা আমার অন্য গুরুজনদের আশীর্বাদ, এছাড়া কিছু সম্ভব না। আমার তারা হবেই, মানে স্বামীজির কথা, আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং, এটা যদি একবার কোনো ভাবে যুব সমাজেরা, তাহলে তাকে চলাবার কোনো জায়গা কেন পাবে? এই আজকে এখান থেকে একটা স্যার প্রশ্ন উঠে আসছে যে যুব সমাজ বা যে সামাজিক অবক্ষয় যেটা হচ্ছে আর কি, মানে আজকে ইউটিউব ফেসবুকে যুগে আর কি যেই জিনিসগুলো হয়তো আপনাদের যে সময় যেগুলোর কোনো মূল্য মানে সে সময় আসেনি আর কি, যে সময় আপনাদের কনসেন্ট্রেট করা অনেক বেশি সহজ ছিল, এত ডিস্ট্রাকশন আপনাদের কাছে ছিল না। আজকে কিন্তু ডিস্ট্রাকশন আমাদের কাছে প্রচুর, বা আরো যারা ছোটরা যারা কি বড় হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমাদের প্রত্যেকের হাতে হাতে ফোন, এবং সেই ফোনের যে কি ইউজ করছে তার কোনো বিধিনিষেধ নেই আর কি, যে যার মতো ইউজ করছে। এই জায়গায় যে সামাজিক অবক্ষয় তারা হচ্ছে, যেটা আমার নিজস্ব মতামত, সেই জায়গা থেকে কিভাবে সমাজকে যুব সমাজে নিজেকে তুলে ধরতে পারে বা কিভাবে সমাজ উঠে দাঁড়াতে পারে? কোশ্চেনটা অনেক গভীরতা আছে। আমরা যখন এক সময় একটা জেনারেশন গ্যাপ, তো মানে আমি যে জেনারেশনের কথা বলছি সেই জেনারেশনের সঙ্গে বর্তমান জেনারেশনে অনেকটাই গ্যাপ হচ্ছে, তাই আমাদের ছেলেদের মানে জেনারেশনে জড়িত হয়ে গেছে, তারা এখন ওই যুগে চলতে করছে, কারণ যুগের লাইফস্টাইল করছে আমাদের এখন শেষ হয়ে। সেখানে দেখছি যে আমাদের সময় অ্যামিউজমেন্ট ব্যাপারটা, টাইম কাটানো, টাইম স্পেন্ড করা, এই জায়গাটা বিশেষ কোনো জায়গা ছিল না। তার ফলে আমাদের উপায় ছিল না ওটা করা। পড়াশোনা না করলে বাড়িতে যা আর্থিক অবস্থা আছে আমাকে হয়তো ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে হবে, বা বাবা দাঁড়িয়ে দেবে, বাবা হোটেলে রাখবে না। আমাদের প্রায় কথা ছিল বাবা হোটেলে কদিন বসে থাকবে। এখন বিশেষ শুনি না। এখন কথা হচ্ছে সন্তানের সংখ্যা, আমি 4 ভাই ছিলাম, আমাদের 4 ভাইয়ের মধ্যে একটা টানাপোড়েন থাকতে পারে, কিন্তু এখন একটা সন্তান, একটা দুটো, তার ফলে এখন আদর অনেক বেড়ে গেছে, চাহিদাও অনেকবার বেড়ে গেছে, স্বপ্ন পৃথিবীটা অনেক বেশি আমাদের হাতে মুঠে চলে এসছে। মুঠো ফোন যখন এলো তখন বিষয়টা হচ্ছে মুঠো ফোন আমাদের কাছে খুব কস্টলি ব্যাপার ছিল, মানে স্বপ্নাতীত। এখন যেটা হচ্ছে আমরা সব জায়গায় ভাবি যে এই ফোন ছাড়া আমরা চলতে পারছি না এক মুহূর্ত। তো এই সময় দেখুন, আমি যখন একটা ইন্টারভিউ দিচ্ছি, ফোনটা সাইলেন্স করা আছে, বারবার ফোন আসছে, অর্থাৎ মানুষ কিন্তু এই ফোনের মাধ্যমেই মানুষ যোগাযোগ। কিন্তু অদ্ভুত রকম ভাবে আমরা সেই সময় যে সমস্ত কাকা জ্যাঠা মামা দাদু যা যা ছিল আত্মীয় স্বজন, তারা যে মাইলের পর মাইল হেঁটে বা বাস বা ট্রেনে অনেক কষ্ট করে তারা এসে যারা পৌঁছতেন খবর ছাড়া, কত আনন্দ হতো। আজকে খবর না দিয়ে কেউ কারো বাড়ি যায় না, এবং বাড়ি আসাটা বন্ধ হয়ে গেছে। সবই নিমন্ত্রণ পর্বটাও কিন্তু হাই হ্যালোর মধ্যে দিয়ে চলে এসেছে ফোনের মধ্যে। তাহলে আমরা এটাকেই সামাজিক অবক্ষয় শুধু পরবর্তী প্রজন্মের মধ্যে নয়, আমরা তো ফলো করছি। এই যে পুরনো অবস্থায় আমরা দেখেছিলাম যেভাবে সামাজিকতা করতাম, যেভাবে অতিথি আপ্যায়ন করতাম, যেভাবে আত্মীয় স্বজনের মধ্যে লেনদেন আলাদা ছিল, আনাগোনা ছিল, সেগুলো তো শেষ হয়ে গেছে। মানুষ খুব ব্যস্ত হয়ে গেছে। তার ফলে শুধুমাত্র এই নেক্সট জেনারেশনকে বা দোষ দিয়ে সামাজিক অবক্ষয়ের শিকার শুধু পরবর্তী প্রজন্ম নয়, সামাজিক অবক্ষয়ের এই যে আঁচটাও কিন্তু আমরাও পাচ্ছি। একটা হচ্ছে মানে এক জায়গায় বলছেন যে এটা স্বামীজির কথা, যে কন্ট্যাক্ট এবং কানেকশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্ট্যাক্ট অ্যান্ড কানেকশন? আমার ফোনেতে 1,500 কন্ট্যাক্ট আছে, কেউ কেউ বলে কারোর ফোনে নাকি 2,000 কন্ট্যাক্ট আছে, তবে 1,000 আছে। কন্ট্যাক্ট জিনিস আলাদা, তার মধ্যে কানেকশন করছি আমরা টেনে টুনে, হয়তো আমরা 100-150 জনের মধ্যে কানেকশন রাখছি। তাই কন্ট্যাক্ট কানেকশনের মধ্যে একটা বিস্তর ফারাক। এই কানেকশন আমাদের কিন্তু কমছে, জেনারেশন গ্যাপ যত বাড়ছে কানেকশন কমছে, কিন্তু কন্ট্যাক্ট বাড়ছে। আমার সঙ্গে এর কন্ট্যাক্ট, তার কন্ট্যাক্ট, ফোনে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটা সেভ হয়ে যাচ্ছে, কিন্তু কানেকশন নেই। সো কানেকশনটা খুব, এই জন্যই তো একটা মাত্র ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, বসে আছে, খোঁজ খবর রাখেন, বাবা মা করে সামাজিক অবক্ষয় না। এখানে মনে হচ্ছে যে আমি ফোনে যোগাযোগ করবো, ব্যস্ততার কারণে ফোনেটাও যোগাযোগ করছেন। আগে মনে হচ্ছে যে ফোন তো আছে, ভিডিও কল করে নেবো, বাবা মার সঙ্গে কথা বলে নেবো, বুঝে যাবে।
এখন সেই কলটাও করে না, বাবা মা হয়তো বসেই আছে তার কলের জন্য অপেক্ষা করছে। তাই এই অবক্ষয়টা কিন্তু এক ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, যে আমরা যখন টিভি এলো আমাদের কাছে, মানে বোকা বাক্স বলতাম, এটা যা চালাবা তাই চলবে, ওর মধ্যে থেকে সারা পৃথিবী দেখতে পারে। ফোন যখন এলো স্যাটেলাইট ফোন, তারপর থেকে এই মোবাইল ফোন, এখন ঘরে ঘরে যেভাবে ঘরে ঘরে বিস্তৃত, আমার দুটো তিনটে করে ফোন চলে থাকতো, এক একটা ফোন, এক একটা ফোন নিতে আবার দুটো তিনটে সিম থাকে। তার ফলে কানেকশনের সংখ্যা যতগুলো সিম ততগুলো কানেকশন। এর ফলে আমরা কিন্তু এই যন্ত্র নির্ভর একটা রোবটে আস্তে আস্তে পৌঁছচ্ছি, মস্তিষ্ককে চালিত করছে বিভিন্ন মেশিনারিজ এবং টেকনোলজি। অবশ্যই টেকনোলজিকে আমরা অ্যাকসেপ্ট করবো, অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাহায্য এবং আশীর্বাদকে আমরা গ্রহণ করবো, কিন্তু তার মধ্যে যে মনুষ্যত্বের যে আমরা খবর দিচ্ছি এবং আমাদের মধ্যে আত্মীয়তা, পারস্পরিক সহযোগিতা, মেলবন্ধনকে আমরা যে শেষ করছি, তার ফলে কিন্তু আমরা যে একটা মানববন্ধনের জায়গায় কিন্তু বিরাট একটা চির দেখা যাচ্ছে। এটা সামাজিক অবক্ষয়ের, আমরাও কিন্তু এর থেকে, আমরা এই আঁচ থেকে কিন্তু পরিত্রাণ পাবো না। শুধুমাত্র যুব সমাজ, যুব সমাজের জন্য একটি মেসেজ দেওয়া দরকার। সেটা হচ্ছে একটা কথা তুমি বললে, সেই কথাটার মধ্যে হচ্ছে যে কোনো কন্ট্রোল নেই। সত্যি তাই, ছেলেমেয়েরা যেমন পড়াচ্ছে, আমার ছেলেটা যেমন হচ্ছে অনলাইনে পড়াশোনা করতে অভ্যস্ত। অনলাইনে পড়াশোনা মানে তার কম্পিউটার স্ক্রিন, তার মোবাইল ইত্যাদি, আইফোন থেকে পড়তে হয় ইত্যাদি, ট্যাব থেকে পড়তে হয়। এবার পড়লে তো অনলাইন চালু মানে তো অনেক ফোর্স মেসেজ আসে, ফোর্স অনেক অ্যাড আসে, সেগুলো ক্লিক করছে কি করছে না, দেখছে কি দেখছে না, এই বিষয়ে আমাদের কোনো কন্ট্রোল নেই। কারণ প্যারেন্টাল কন্ট্রোল যেটা আছে, সেটা ছেলেদের পড়াশোনা যদি ওর উপর নির্ভরশীল থাকে, তাহলে আমি কিন্তু কন্ট্রোল রাখতে পারছি না। তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের ছেলেদেরকে সত্যিকারেই যে মানে এটা আমাদের পরবর্তী প্রজন্মকে কন্ট্রোল করার বিষয়টা কিন্তু আমাদের মেকানিজমটা কিন্তু অনেক কমে গেছে। আমাদের কন্ট্রোল ওভার দ্য আওয়ার চিলড্রেন নেক্সট জেনারেশন, এটা কিন্তু আমাদের প্যারেন্ট হিসাবে কমে গেছে। আমি একজন বাবা হিসেবে বলছি, এটা আমাদের কোথায় আশঙ্কার বিষয়। আমার ছেলে দরজা বন্ধ করে পড়ছে বা কারো ছেলে মেয়ে পড়ছে, আমরা জানি পড়ছে, এই বিশ্বাস ভরসা আছে। পড়াশোনাটা তো টেকনোলজির মধ্যে পড়ছে, স্ক্রিনে পড়ছে, সেই পড়াটা কি কতটা পর্যন্ত সে পড়া যাচ্ছে, বা আমার টিচারের কাছে তো পড়া নেই, এখন টিচার নেই, এখন সব যে যন্ত্র পড়াচ্ছে, এই যে পুরো ব্যাপারটি কল্যাণকে বদলে গেছে। কিন্তু ভয়ঙ্কর যেটা হচ্ছে, আমি নেক্সট জেনারেশনকে কন্ট্রোল করতে পারছি না। নেক্সট জেনারেশন যেভাবে এগোচ্ছে, হয় খুব দ্রুত গতিতে রকেটের গতিতে মাধ্যাকর্ষণ শক্তি ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারে, অথবা দেখা যাবে যে মাধ্যাকর্ষণ শক্তি পার হওয়ার সময় তার জ্বালানি শেষ হয়ে গেছে। তাই যুব সমাজকে এই দুটো ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে হয় আমরা খুব সাংঘাতিক রকম ভাবে দেখতে পাবো, এই মহাকাশে যেমন জয় করছি যেমন দেখতে পাবো, আবার তেমনি আমরা দেখতে পাবো যে হয়তো মহাকাশ যাওয়ার পথেই মাধ্যাকর্ষণ শক্তি পার হতে পারে, জ্বালানি শেষ হয়ে গেছে। তাই এই দুটোকে নিয়ে আমাদের ব্যালেন্স রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আজকে বিষয়ে আলোচনা হলো আর কি, এবং এই পরবর্তীতে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাতে যাবো স্যারের সাথে। আজকে তো অনেকগুলো বিষয় নিয়ে স্যার আলোচনা হলো, যুব সমাজ, সামাজিকতা। পরবর্তীতে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাতে আসবো অবশ্যই স্যারের সময় সুযোগের উপরে ভিত্তি করে, এবং স্যার সমাজসেবী হিসাবেও বিশেষভাবে খ্যাত আছে। সেই সমাজের সেবা কিভাবে হয় এবং কিভাবে করে আমরা সমাজকে একটা ঠিকঠাক রাস্তায় নিয়ে যেতে পারবো, এই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে স্যার। তো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আরো এক বিশেষ অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করাবো এবং বিশেষ কোনো আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ধন্যবাদ স্যার।